আমি আরো দুজনের কথা এখানে তুলব, বাঙালির আরো দুজন আইকন। বাঙালির প্রিয়তম সন্ন্যাসী তিনি কে? তিনি অব্রাহ্মণ কায়স্থ। ওই যে কপালে বিরাট বিরাট করে তিলক আঁকটা, পুরো কপাল তিলকে ঢেকে দেওয়া, হাতে লম্বা ত্রিশূল নিয়ে, কমণ্ডল নিয়ে, যে ভয়ঙ্কর সন্ন্যাসীদের ছবি আমরা দেখি, তাদের সান্নিধ্যে উচ্চতম রাজনৈতিক নেতাদেরও দেখি, তাদের সঙ্গে কতখানি তফাৎ বাঙালির প্রিয়তম সন্ন্যাসীর। অব্রাহ্মণ কায়স্থ সন্ন্যাসী, তিনি বিশ্ব জয় করে ঘরে ফিরে ভেঙে দিলেন হিন্দু আশ্রমের বর্ণ প্রথা। শুধু ব্রাহ্মণদের অধিকার, ব্রাহ্মণরা এবং অব্রাহ্মণরা আলাদা বসে খাবে, এসব তিনি ভেঙে দিলেন। তিনি পাশ্চাত্য থেকে ধার করে আনলেন, পাশ্চাত্য সভ্যতা থেকে ধার করে আনলেন সমাজে চ্যারিটির ভাবনা। রামকৃষ্ণ মঠ ও মিশন যার প্রকাশ। অব্রাহ্মণ কায়স্থ সন্ন্যাসী, সে বাঙালির আইকন। সারা দেশে কিন্তু এরকম খুঁজে পাওয়া খুব দুষ্কর। আছেন তথাকথিত অব্রাহ্মণ, তথাকথিত নিচু জাতের মানুষ আইকন হয়ে উঠেছেন, কিন্তু তিনি একেবারে গোটা জাতির পরম পূজ্য আইকন, এরকম খুঁজে পাওয়া দুষ্কর। আবার দেখুন পাশাপাশি আরেকজনের কথা বলছি। হ্যাঁ, একজন ব্রাহ্মণ পণ্ডিত বিজেপির ও সংঘের পরম পূজ্য মনুবাদ তছনছ করে দিলেন। বাংলায় পাশ্চাত্য শিক্ষা নিয়ে এলেন, স্ত্রী শিক্ষা চালু করলেন, মেয়েদের শিক্ষা চালু করলেন, বিধবা বিবাহ চালু করলেন, পাশ্চাত্য শিক্ষার পক্ষে জোরালো সওয়াল করলেন। শুধু আমাদের পুরনো ওই সংস্কৃত এবং বেদ, প্রাচীন শাস্ত্র এ পড়লে চলবে না, পাশ্চাত্য শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে, এই মনোভাব নিয়ে এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একই সঙ্গে এই মহামানব কি করলেন, তিনি সংস্কৃত ব্যাকরণটা সহজে শেখার ব্যবস্থা করে দিলেন আমাদের প্রত্যেকের জন্য। এইরকম একজন মানুষ হচ্ছেন বাঙালির আইকন। আমি বারবার এদের তুলে ধরছি বিজেপির বর্তমান রাজনীতি এবং তার যে কেন্দ্রীয় ভাবনা, যে আসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মনুবাদী ভাবনা থেকে। মুখে অনেক কথা বলা হয়, যারা ভারতে জন্মেছে তারা সবাই ভারতীয়, তার ধর্ম ইসলাম, তিনি তার উপাসনা পদ্ধতি আলাদা হলেও তিনি নাকি তিনি নাকি হিন্দু, ভারতীয় তো বটে, তিনি নাকি হিন্দু। এটা কিন্তু আমি বলছি আপনি হিন্দু, আপনি আল্লাহকে পরমেশ্বর মানেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আপনি খোদা তাআলার কাছে প্রার্থনা করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মনে করেন আপনি হিন্দু নন, কিন্তু আমি মনে করি আপনি হিন্দু, কারণ আপনি ভারতে জন্মেছেন। এই ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উত্তরপ্রদেশের ব্রাহ্মণ নেতাদের সঙ্গে মিটিং করতে হচ্ছে। উত্তরপ্রদেশের রাজনীতিতে বিজেপির যেখানে রমরমা, যদিও লোকসভা নির্বাচনে বিজেপির রমরমা ছিল না, ব্রাহ্মণরা বিরোধী হয়ে উঠছেন, ব্রাহ্মণ বিধায়করা আলাদা করে বৈঠক করছেন, বিজেপি ব্রাহ্মণ বিধায়কদের বৈঠকে অন্য দলের ব্রাহ্মণ বিধায়করা যোগ দিচ্ছেন, বিজেপির অব্রাহ্মণ বিধায়করা আমন্ত্রিত নন। এই পরিস্থিতিতে বিজেপির ব্রাহ্মণ নেতাকে ডেকে নরেন্দ্র মোদী আলোচনা করছেন। আজকে 2025 সালে এই যখন দেশের সব থেকে শক্তিশালী দলের রাজনীতি, তার পাশাপাশি ওই আরেকবার দেখিয়ে দিই আপনাদের, প্রিয়তম সন্ন্যাসী একজন অব্রাহ্মণ কায়স্থ, তিনি বিশ্ব জয় করে ঘরে ফিরে হিন্দু ধর্মের বর্ণাশ্রম প্রথা ভেঙে দিয়েছেন তার আশ্রমে, তার সাধ্য মতো। অন্যদিকে ব্রাহ্মণ পণ্ডিত, সংস্কৃত শিক্ষায় সুশিক্ষিত, তিনি মনুবাদ তছনছ করে দিলেন, স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহ চালু করলেন, পাশ্চাত্য শিক্ষা নিয়ে এলেন। বিজেপির ভাবনার এর থেকে বড় বিরোধিতা কি হতে পারে? এগুলো হয়ে গেছে কিন্তু 100-150 বছর আগে। এই পরিপ্রেক্ষিতে আমাদের দেখতে হবে এই বাঙালিদের উপর আক্রমণটা। বিজেপি এই 2026 সালে পশ্চিমবঙ্গ বিজয় শুধু একটা রাজ্য দখল করা নয়,
বিজেপির হাতে ইতিমধ্যেই দেশ শাসনে প্রায় একচ্ছত্র ক্ষমতা আছে। যদিও তেলুগু দেশম এবং জনতা দল জেডিএস এই দুটি দলের, মাফ করবেন, জেডিইউ সংযুক্ত জনতা দল, নীতিশ কুমারের দল, এই দুটি দলের সমর্থন ছাড়া তাদের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই। কিন্তু এই দুটি দলকে কিভাবে হাতের মুঠির মধ্যে রেখে নিয়ন্ত্রণ করা যায় সেটা বিজেপি নেতৃত্ব খুব ভালো করেই জানেন, করছেন। কার্যত তাদের 5 বছরের জন্য ফ্রি ম্যান্ডেট দেওয়া আছে দেশ শাসনের। দেশের অধিকাংশ বড় রাজ্য তারা শাসন করছেন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, সঙ্গীদের নিয়ে বিহার, এখন ওড়িশা, আসাম, পশ্চিমবঙ্গের লাগোয়া রাজ্য। পশ্চিমবঙ্গ নিশ্চয়ই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাঙালির যে সংস্কৃতি, যা বিজেপির মূল রাজনৈতিক ভাবনা এবং আদর্শের সম্পূর্ণ পরিপন্থী, সেইটাকে জয় করা। এবং সেইটাকে জয় করার জন্য দরকার হচ্ছে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দ, এই বাঙালি আইকনগুলিকে আস্তে 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 ট্রিভিয়ালাইজ করা, ছোট করে তোলা। বিবেকানন্দ সম্পর্কে এখনো সেরকম বলা হচ্ছে না, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। রবীন্দ্রনাথ সম্পর্কে একটা দুটো কথা দুই এক সময় বলে ফেলেছেন, ক্ষমতায় আসলে আরো বেশি শোনা যাবে নিশ্চয়ই। এত বছর ধরে এত চেষ্টা সত্ত্বেও কিছুতেই বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জিকে তাদের রাজনৈতিক আইকন হিসেবে মান্যতা দিচ্ছেন না। মানে সুভাষ বোস, চিত্তরঞ্জন দাস, এরা তো দূরস্থান। শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালির ভাবনায় এদের কাছাকাছিও আসছেন না। এই দুর্বিনীত বাঙালি, মাছ মাংস খাওয়া বাঙালি, বিজেপির এই যে সর্বগ্রাসী যে একটা হিন্দুত্ব এই ভাবনা, তার সামনে বড় চ্যালেঞ্জ। এরকম আরেকটা কিন্তু পশ্চিমবঙ্গের সম আয়তনের আরেকটি একটু ছোট করে চ্যালেঞ্জ আছে। এই তিনটি রাজ্য হচ্ছে বিজেপির বৌদ্ধিক ভারত বিজয়ের পথে কাঁটা: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালা। তামিলনাড়ু এবং কেরালা আজকে আমাদের আলোচনার বিষয় নয়, কিন্তু বিজেপির ওই হিন্দুত্ববাদী, হিন্দি, ব্রাহ্মণবাদী, উত্তর ভারত কেন্দ্রিক যে ভাবনা, যে আধিপত্যবাদ, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মতোই সমান চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এবং আগামী দিনেও নিশ্চিতভাবে দেবে দক্ষিণ ভারতের ওই দুটি রাজ্য, তামিলনাড়ু এবং কেরালা। আজকাল নির্বাচনী সভায়, রাজনীতিতে অনেকেই কবিতা ওড়ান। কবিতা বলে খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছানো যায় এরকম অনেকেই ভাবেন। বলতে গিয়ে অন্য ভাষায়, অন্য সংস্কৃতি সম্পর্কে বলতে গিয়ে একটু গন্ডগোল মাঝে মধ্যে হয়। ঋষি বঙ্কিম বাবু এরকম হয়ে যেতে পারে, কিন্তু সেটা আমি খুব গুরুত্ব দিই না। সেটা অন্য ভাষা সংস্কৃতিকে বলার চেষ্টা করছেন, সেটাই যথেষ্ট। কিন্তু মূল ভাবনার দিক থেকে আজ যখন একজন মুসলিম তার বাড়িতে কি মাংস খাবেন, মুসলিম ছেড়ে দিন, একজন অমুসলিম, হিন্দু, তিনি কোন দিন মাছ কি মাংস খাবেন সেটা বিজেপি ঠিক করে দিচ্ছে ভারতের বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে। দোকানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। দিল্লির কেন্দ্রস্থলে গোল মার্কেটে অনেকগুলো মাংসের দোকান ছিল, রেস্টুরেন্ট ছিল যেখানে মাংস সার্ভ করা হতো। ওটা একটা সারা ভারতের কসমোপলিটন সংস্কৃতির একটা মিলন কেন্দ্র ধরনের ছিল। সেখানে আজকে সমস্ত মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, আমিষ পদ কেউ বিক্রি করতে পারেন না। এই আধিপত্যবাদী ভাবনার ওই যে কবিতা বলে মন জয় করার যে চেষ্টা, এ প্রসঙ্গে দুজন কবির নাম তো না উল্লেখ না করে পারছি না। বাঙালির আমি সর্বকালীন 3 সুপারস্টার আইকনের
কথা আগেই বলেছি, ছবি দেখিয়েছি। এবার দেখুন এদের দুজনের কথা। হুম? ইনি বাঙালির প্রিয়তম শ্যামাসঙ্গীত রচয়িতা, মুসলিম। মা কালীর বন্দনা করে কত গান লিখে গেলেন। তার ধর্ম অনুসারে সেটা ঠিক নয়। আবার তিনিই কিন্তু লিখে গিয়েছেন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আজকে এই কথাটা মুসলিম নয়, যেকোনো একজন হিন্দু কবিও লিখুন তো। একটা বিজেপি শাসিত রাজ্যে, বিজেপির যেখানে সাংস্কৃতিক আগ্রাসন খুব প্রবল, বিজেপির সাংস্কৃতিক আগ্রাসন যেখানে খুব প্রবল, সেরকম কোনো একটা জায়গায় এই লাইনটা একজন কেউ লিখে দেখুন তো। আসামে, ওড়িশাতে চেষ্টা হচ্ছে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, কেউ লিখুন তো, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। অথচ ইনি বাঙালির অন্যতম প্রিয় কবি, শ্যামাসঙ্গীতের রচয়িতা। এই আইকন বিজেপি সহ্য করতে পারে না। এখন কিছু বলা হচ্ছে না, কিন্তু বাঙালি মননকে ধ্বংস করার জন্য বাঙালিকে পেটানো দরকার, বাঙালির ভাবনাকে ধ্বংস করা দরকার, তার জন্য আইকন গুলিকে ধ্বংস করা দরকার। কবির কথা যখন উঠলি, আরেকজন কবির কথা বলি। ভগবান রামকে কেন্দ্র করে হচ্ছে বিজেপির রাজনীতি, তাই তো? রাম মন্দির, রামরাজ্য। বাঙালি একজন খ্রিস্টান কবি এত বছর আগে মহাকাব্য রচনা করলেন, যার নাম মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধের, রামায়ণে মেঘনাদ বধের কাহিনীর মধ্যে যে অন্যায় আছে, অন্যায় যুদ্ধে ছলনা করে জয় লাভ করা আছে, সে মহাকাব্যে অনেক জায়গাতেই আছে, মহাভারতে অনেক জায়গাতে আছে। কিন্তু সেটাকে উপযোগ্য করে এক মহাকাব্য রচনা করলেন এক খ্রিস্টান কবি। বাঙালি তাকেও তো ফেলে দেয়নি, মেঘনাদ বধ কাব্যকে মহাকাব্যের স্থানই বাংলা সাহিত্যে দিয়েছে। এই ধরনের আইকন, যা বিজেপির সাংস্কৃতিক ভাবনা সম্পূর্ণ বিরোধী, তারা বাঙালির কাছে পূজ্য। আর সেই কারণেই বাংলার সংস্কৃতিকে বিজেপির দখল করা দরকার, বাঙালিকে ভয় পাইয়ে দেওয়া দরকার। এই যে একটা রাজনৈতিক প্রক্রিয়া, আমি বলি প্রশাসনিক প্রক্রিয়া হওয়া উচিত ছিল, রাজনৈতিক প্রক্রিয়ায় চলছে, SIR, স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন অফ ইলেকট্রাল রোলস। এটা কিন্তু এই বিরাট বড় পরিকল্পনার অংশ বলেই এখন মনে হচ্ছে। আমি প্রথমে হয়তো বুঝতে পারিনি, আমি প্রথমে ভেবেছিলাম, একটা বারবার বলেওছি, একটা সাংবিধানিক প্রক্রিয়া, সকলে অংশগ্রহণ করতেই হবে, করতে তো হবেই, সেটা এখনো বলছি। কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যে মানুষের মধ্যে ভয় ঢোকানো হচ্ছে, মানুষকে বিপন্ন অসহায় করে তোলা হচ্ছে, রাষ্ট্রের কাছে কৃপাপ্রার্থী করে তোলা হচ্ছে, সেটা এতখানি করা হবে আগে বোঝা যায়নি। এই পর্ব এখনো চলছে, আরো 1 মাস প্রায় চলবে, আমরা জানি না কি হবে। কিন্তু বাঙালির সংস্কৃতিকে জয় করার, বাংলার আইকন গুলিকে ধ্বংস করে দিয়ে, তাদের সম্পর্কে মানুষকে বীতস্পৃহ বিতরাগ করে তুলে একটা মানসিক ক্ষেত্র প্রস্তুত করা, বিজেপির সাংস্কৃতিক ভাবনার সঙ্গে সঙ্গতিপূর্ণ একটা মানসিক ক্ষেত্র বাংলায় প্রস্তুত করা, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী গেম প্ল্যান। এই গেম প্ল্যানটার মধ্যে বহু মানুষ যুক্ত হয়েছেন, বুঝে না বুঝে। এবং এই যে সারা দেশব্যাপী এই যে প্রচার, বাঙালি আলাদা, বাঙালি কথা শোনে না, বাঙালি তেরিয়া, বাঙালি তেঁটে, বাঙালি মাছ মাংস খায়, ব্রাহ্মণ হলেও মাছ মাংস খায়, বাঙালি পুজোতেও মাছ মাংস খায়, অতএব বাঙালি ঘৃণ্য, অতএব বাঙালি আলাদা, অতএব তাদের আলাদা করো। এই ভাবনাটাই যখন চুঁয়ে 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 একেবারে নিচু দিকে যাচ্ছে, তখনই আমরা দেখছি অতি সাধারণ পরিযায়ী শ্রমিক, তিনি আক্রান্ত হচ্ছেন তার সহকর্মীদের দ্বারা, বা সম্ভাব্য সহকর্মীদের দ্বারা, বা তারই শ্রেণীর মানুষের দ্বারা। এটা কোনো অর্থনৈতিক ঘটনা নয়,
এটা কোনো ক্রাইমের ঘটনা নয়। এগুলো সবগুলো একটা রাজনৈতিক ঘটনা। এই রাজনীতি বন্ধ হতে পারে যদি কেন্দ্রীয় স্তরে বিজেপি নেতৃত্বের সর্বোচ্চ স্তরে যদি সদিচ্ছা থাকে, এখনো বন্ধ হতে পারে। আজকে যদি বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব একটা নির্দেশ দেয় প্রকাশ্যে, দিনের মধ্যে বহুবার করে প্রকাশ্যে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশাবলী শুনতে পাই, তার মনের কথা শুনতে পাই। তিনি যদি একদিন কোনো একটা মাসে কোনো একটা তার মনের কথা তিনি যখন প্রকাশ করেন মানুষের কাছে, তখন তিনি যদি এইটা স্পষ্ট করে বলেন, দেশের কোথাও, কোথাও ভাষার কারণে, ধর্মের কারণে কোনো মানুষ যদি পীড়িত হয় তাহলে আমরা সহ্য করব না। অনেকবার তিনি আঙুল উঁচিয়ে কথা বলেছেন। অমুকের ঘরে ঢুকে মারবো। অন্য লোকের ঘরে ঢুকে মারার আগে নিজের ঘরে, নিজের পরিবারের মানুষ, তিনি তো বলেন সারা দেশ তার পরিবার, তাই হওয়া উচিত তো। সারা দেশ তো প্রধানমন্ত্রী পরিবার হওয়া উচিতই। সারা রাজ্য তো মুখ্যমন্ত্রী পরিবার হওয়া উচিতই। তার পরিবারের সদস্য তার নিজের ঘরে যখন আক্রান্ত, তখন তিনি যদি একটা স্পষ্ট বার্তা দেন, তাহলে এটা বন্ধ হবে। যেহেতু সেই বার্তাটা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না, তাই এখনো পর্যন্ত মনে করার কারণ আছে। যতদিন পর্যন্ত পাবো না, ততদিন পর্যন্ত মনে করার কারণ থাকবে যে এই বাঙালি পেটাই, দেশের বিভিন্ন রাজ্যে বাঙালি পেটাই আসলে, আসলে একটা বৃহৎ রাজনৈতিক পরিকল্পনার অংশ।